মুক্তিযুদ্ধের সময় মূলত ৩টে গ্রুপ খুব স্ট্রং ছিল। তাজউদ্দিন সাহেবের যে গ্রুপটি, এরা মূলত একেবারে রয়ের সরাসরি নির্দেশে চলতেন। তারপরে ইস্টার্ন কমান্ডের নির্দেশে চলতেন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে তাদের 1-to-1 রিলেশন ছিল, এমনকি বেটার দ্যান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সঙ্গে কিন্তু ইন্দিরা গান্ধীর 1-to-1 রিলেশন ছিল না, এই রিলেশনটা ছিল তাজউদ্দিন সাহেবের। তো এই গেল একটা গ্রুপ। আরেকটি গ্রুপ ছিল শেখ ফজলুল হক মনির নেতৃত্বে একটা গ্রুপ, এবং সেই গ্রুপের সঙ্গে তুফাইল সাহেব, আমির হোসেন আমু, তারপরে আব্দুর রাজ্জাক সাহেবের মতো লোক ছিলেন, যারা পরবর্তীতে মুজিব বাহিনী নামক একটা স্বতন্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন। মূলত নেতৃত্বটা যেন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের বাইরে চলে না যায়, এই জন্য একটা বাহিনী, আলাদা একটা মুজিব বাহিনী গড়ে তুলেছিলেন মূলত তাজউদ্দিন সাহেবকে প্রোটেক্ট করার জন্য। এবং তাদের ধারণা হয়েছিল যে তাজউদ্দিন যেভাবে ভারতের সাথে নেগোসিয়েশন করছে, তাতে করে যদি ভবিষ্যতে স্বাধীনতা আসে, তাহলে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এক্সক্লুসিভলি বাংলাদেশের হবে না, এটা অনেকটা সিকিম হয়ে থাকতে হবে। এবং যে কথা ছড়িয়ে পড়েছিল যে ভারতের সঙ্গে তাজউদ্দিনের নেতৃত্বে একটা মৈত্রী চুক্তি হয়েছিল, যেটা বঙ্গবন্ধু পরবর্তীতে ছিঁড়ে ফেলেছিলেন। সেখানে পররাষ্ট্রনীতি থেকে মিলিটারি করা রাখা থেকে শুরু করে মানে এরকম অনেক অকথ্য প্রচার আপনি এখনও জামাতের কাছে পাবেন। যে চুক্তিটি হয়েছিল যে এই শর্তে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে বা করবে, এবং সেটা তাজউদ্দিনের নেতৃত্বে হয়েছিল। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যখন সেই ব্যাপারে চুক্তি করার জন্য বঙ্গবন্ধুর কাছে সেই খসড়া দেওয়া হয়, বঙ্গবন্ধু সেটা পড়ে তেলে বেগুনে জ্বলে গিয়ে একেবারে ছিঁড়ে ফেলেছিলেন, এবং ওই দিন থেকে তাজউদ্দিন সাহেবের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা আমি আওয়ামী লীগের লোক নয়, এটা ওই সময়টিতে যারা মুসলিম লীগের ছিলেন, ইসলামী তাহজিব তমুদ্দিনের ছিলেন, কিন্তু স্বাধীনতার পক্ষের ছিলেন, আমি তাদের মুখ থেকে শুনেছি। অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ, শাহেদ আলী, সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর, তমুদ্দিন মজলিস, এদের কাছ থেকে আমি এই কথাগুলো শুনেছি। এরা আওয়ামী লীগ করতেন না এবং বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না। তো যা হোক, এনিওয়ে, তো এটা নিয়ে শুরু হলো। আর দিল্লিতে এবং কলকাতাতে যে লবিস্ট গ্রুপ ছিল, তাজউদ্দিন সাহেবের একটা গ্রুপ আর শেখ ফজলুল হক মনির একটা গ্রুপ। সেই ফজলুল হক একটা মনির যে গ্রুপটি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাগ্নে হওয়ার কারণে তাজউদ্দিনের জীবনকে তিনি তছনছ করে দিয়েছিলেন, যেভাবে কলকাতাতেও তার জীবন তছনছ করে দিয়েছিলেন। ফলে এই যে শত্রুতা বঙ্গবন্ধু পরিবারের সাথে তাজউদ্দিন পরিবারের যে শত্রুতা, এটা রক্তে মিশে গেছে। থার্ড আরেকটি গ্রুপ ছিল পাকিস্তানপন্থী গ্রুপ। এই গ্রুপে তাহিরউদ্দিন ঠাকুর, খন্দকার মোশতাক, তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে যেন পাকিস্তানের সঙ্গে একটা নেগোসিয়েশন হয়, এবং এই চক্রটিও কিন্তু বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে বঙ্গবন্ধু সরকারকে প্রতিটা মুহূর্তে তছনছ করে দিয়েছে। এবং স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিনের একটা গ্রুপ, শেখ ফজলুল হক মনির একটা গ্রুপ, আবার ছাত্রলীগ থেকে বের হয়ে জাসদ একটা গ্রুপ, তারপরে বামপন্থী যে কমরেড মনি সিংয়ের নেতৃত্বে একটা গ্রুপ, সব মিলিয়ে যা কিছু হয়েছে বঙ্গবন্ধু পেরে উঠছিলেন না। এই গেল একটা। দ্বিতীয় যে বিষয়টি হলো, যখন স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী রূপে তাজউদ্দিন আহমেদ সাহেব দায়িত্ব নিলেন, তিনি আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের মতোই বা আজকের অনেক দেখবেন যে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে, খুব ভালো একটা ইমেজ আছে, যেমন আসিফ নজরুল, রেজওয়ানা, বা অনেকের সম্পর্কে আমাদের যে ভালো ধারণা আছে, এখন আমরা তাদের সম্পর্কে যেরকম ধারণা পোষণ করছি ক্ষমতা লাভের পর, তার চাইতে খুব খারাপ একটি অবস্থা তৈরি হয়েছিল তাজউদ্দিন সাহেবকে নিয়ে। এবং আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করা, তারপরে বিশ্বব্যাংকের সাথে সম্পর্ক নষ্ট করা, এই কাজগুলো জনাব তাজউদ্দিন সাহেবের জন্য বাংলাদেশের হয়েছিল। বিশ্বাস করেন, তিনি যখন অর্থমন্ত্রী, তখন তার সঙ্গে দেখা করার জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন, এবং তিনি বাইরে বসিয়ে রেখেছেন এবং তাজউদ্দিন সাহেব দেখা করেননি। ইতিহাস। তো এই জিনিসগুলো হয়েছে। পরবর্তীতে যখন বিরোধ প্রবল আকার ধারণ করে, তখন তাকে বলা হয়, বা তিনি নিজের ইচ্ছায় সেই মন্ত্রিপরিষদ থেকে তিনি পদত্যাগ করেন। কিন্তু পদত্যাগ করার পরে যে বিপদটা হয়, সেটা হলো তার যে ভারতীয় লবিস্ট গ্রুপ ছিল বা তার সঙ্গে দিল্লির যে কানেকশন ছিল, তো বঙ্গবন্ধু তাকে স্নেহ করতেন, তাকে
মানে প্রতিহিংসা তার প্রতি, বঙ্গবন্ধুর মধ্যে এই প্রতিহিংসাটা কখনোই ছিল না। প্রতিহিংসাটা চরিতার্থ করেননি, কিন্তু তাকে উন্মুক্তভাবে খোলামেলা আ তাকে চলাফেরার সুযোগ দিয়েছিলেন এবং সেই সুযোগটা নিয়ে দিল্লির সঙ্গে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কটি তিনি এমনভাবে মেইনটেইন করেছিলেন, ফলে দিল্লি অ্যাবসোলিউটলি 1974-75 এ 100% বঙ্গবন্ধু বিরোধী হয়ে যায়। বঙ্গবন্ধু বিরোধী হয়ে যায়। এটা হলো বাস্তবতা। এবং বঙ্গবন্ধুর যে নির্মম মৃত্যু, তারপরে শেষে 15ই আগস্ট, এই ঘটনার পরে জেল হত্যার কারণে আমরা তাজউদ্দিন সাহেবের প্রতি খুব রেসপেক্টেড। কিন্তু আপনি যদি আওয়ামী লীগ যারা করে, সিনিয়র যারা নেতৃবৃন্দ বা ইতিহাস লিখে গেছেন, উনার এই যে কলকাতা কেন্দ্রিক যে সরকার, তারপরে বাংলাদেশের অর্থমন্ত্রীকালীন যে তার জীবনযাত্রা এবং পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত তার যে কর্মকাণ্ড, এটা যদি আপনি একটা গ্রাফে মেলাতে চেষ্টা করেন, আপনার অনেক চিন্তা চেতনা, দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এই পরিবার সম্পর্কে। কিন্তু পরবর্তীতে যেটা হলো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জহুরা তাজউদ্দিন তিনি এই পার্টির নেতৃত্ব নিলেন, এটা সত্য। এবং এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। এখন যদি ধরেন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কেউ এগিয়ে আসেন, এনিবডি, আপনার তাকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু দেখা গেল যে এরকম একজন বঙ্গবন্ধু বিদ্বেষী, শেখ পরিবার বিদ্বেষী, শেখ হাসিনা বিদ্বেষী, এরকম একজন লোক এই মুহূর্তে আওয়ামী লীগকে অর্গানাইজ করলো, কিন্তু যখনই শেখ পরিবার ক্ষমতা পাবে তখন কিন্তু এটার আবার প্রতিশোধ ধীরে ধীরে নেবে। তো জহুরা তাজউদ্দিন এই আওয়ামী লীগকে সুসংগঠিত করেছে, এটা একটা পার্ট। তিনি আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর কাছে খুবই শ্রদ্ধাভাজন। কিন্তু যখনই শেখ হাসিনায় ফেরত আসছে, তখন অতীতের সেই যে পারিবারিক কনফ্লিক্ট, তার সঙ্গে সঙ্গে সামাজিক কনফ্লিক্ট, ব্যক্তিত্বের কনফ্লিক্ট, এই সব মিলিয়ে জহুরা তাজউদ্দিনের সাথে সম্পর্কটা শেষ পর্যন্ত কিন্তু সুন্দর থাকেনি। উনি সেখানে মতিয়া চৌধুরী, তারপরে উনি সাজেদা চৌধুরী, যাদেরকে এগিয়ে নিয়ে আসলেন, এর ফলে জহুরা তাজউদ্দিন ধীরে ধীরে পিছনে পড়ে গেল।